অনেক আগে থাকতে বাংলাদেশের ব্যাপারে আমি কিছু বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছিলাম। আমার যে সীমিত সংখ্যক দর্শক শ্রোতা যারা আছেন, আপনারা শুনছেন যে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে আসলে ভারত কি করতে যাচ্ছে এবং ভারত যেটা করতে যাবে আমেরিকা সেটাতেই রাজি হবে। বস্তুত ভারত আমেরিকাকে সাথে নিয়ে তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করবেই। এখানে বাংলাদেশের মানুষ যতই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করুক এবং একই সাথে যতই জিহাদ ঘোষণা করুক, তাতে কিছু হবে না। কেন হবে না তার কারণ হচ্ছে, বুঝতে হবে যে বাংলাদেশ তো আসলে এমন কোনো ইম্পর্ট্যান্ট দেশ না, এবং তাছাড়া বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, তো ভারতের পেটের মধ্যে বসে সেই ভারতের বিরুদ্ধে যদি বিষোদ্গার করা হয়, ভারত বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নিবে না, এখন বাংলাদেশের মানুষ তো আবার প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী, বস্তুত ধর্মীয় কারণে। আর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে ওই একইভাবে ওই তাল মিলায়, তারাও প্রতিনিয়ত ভারত বয়কট, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটাই হলো তাদের রাজনৈতিক মূলধন। এছাড়া তাদের আর কোনো মূলধন নাই। কিন্তু আপনি বাঘের খেসার মধ্যে ঢুকে আপনি বাঘের সাথে লড়াই করবেন, অর্থাৎ আপনি একটা বিড়াল, আপনি বাঘের খাঁচার মধ্যে ঢুকে এখন যদি আপনি বলেন যে আমি বাঘের সাথে লড়াই করব, এগুলো হলো বাস্তব বিবর্জিত চিন্তাভাবনা এবং একই সঙ্গে বস্তুত ধর্মীয় উন্মাদনা, মানুষকে কতটা অন্ধ করলে এই ধরনের চিন্তাভাবনা বা প্ল্যান পরিকল্পনা নিতে পারে, এবং একই সাথে সেগুলো করে বস্তুত নিজেদের ভবিষ্যৎ কীভাবে ধ্বংস হতে পারে, এই রকম একটা উন্মাদনার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চলছে। তো কথাগুলো কি বলছিলাম বা কেন বলছি সেটা, এই যে সাম্প্রতিক একটা খবর, এই যে বাংলাদেশ কি ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন আছে না, ইন্ডিপেন্ডেন্ট, তো তারা কি বলছে যে সুলিভান ও এরিকের বক্তব্য। সুলিভান হলো ওই জো বাইডেনের যে নিরাপত্তা উপদেষ্টা, ওই কয়েকদিন আগে ভারতে আসছিল, আর এরিক হলো ওই ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত। তো তাদের বক্তব্য এখানে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা বলছে, এবং এখানে তারা বিশ্লেষণও করছে, যে বিশ্লেষণটা অনেক আগে থাকতে আমি নিয়মিত করে যাচ্ছি। আজকে থেকে আরও 1-2 মাস আগ থেকে, মিনিমাম 1-1.5 মাস আগ থেকে তো আমি করেই যাচ্ছি। বিশেষ করে ওই ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনে জেতার পর থেকে কিন্তু এই বিশ্লেষণটাই আমি ক্রমাগত করে যাচ্ছি, এবং অনেক দিন পরে এসে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্তত একটা টেলিভিশন প্রকাশ্যে সেই বক্তব্য, মানে আমি যেটা বিশ্লেষণ করছিলাম সেটাই ইনডিরেক্টলি বলার চেষ্টা করলো। তো কি সেই জিনিসটা, বাংলাদেশ নিয়ে আলাদা না, এক লাইনে আমেরিকা ভারত, হ্যাঁ বুঝছেন। তার মানে হচ্ছে যে জো বাইডেনের সময় আমরা খেয়াল করছি, এখানে ভারত যেটা বলতো জো বাইডেন অনেক সময় তাতে একটু পেঁচ লাগাতো, এবং সেই জিনিসটা আমরা গত 2024 সালের জানুয়ারি মাসের যে নির্বাচন হয়েছিল তার আগে বাংলাদেশে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তার অনেক দৌড়াদৌড়ি, অনেক লাফালাফি, এগুলোর মধ্যে আমরা টের পাইছিলাম। যদিও তার দৌড়াদৌড়ি লাফালাফিটা ছিল একটা ভালো জিনিস, কারণ বাংলাদেশে একটা নিরপেক্ষ উদার মুক্ত নির্বাচন হবে, সেই জন্যে আপাত দৃষ্টে বাইরে থেকে এটা ভালো মনে হলো। বাট বাংলাদেশের ক্ষেত্রে এটা কতটা ভালো ছিল সেটা হয়তো প্রশ্ন সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ। বাট আমরা কিন্তু পিটার হাসের দৌড়াদৌড়ি আমরা দেখছিলাম, তার উদ্দেশ্য ছিল কি, বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? আর আওয়ামী লীগের বক্তব্য ছিল যে না, আমরা এটা করব না, এবং বস্তুত এরা যে এটা করবে না এটা বলতো বস্তুত ভারতের সমর্থনে, অর্থাৎ ভারত এই আওয়ামী লীগের ওপর ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ওপর তাদের আস্থা ছিল না। কেন আস্থা ছিল না এটা নিয়ে বহু কথা, বহু আলাপ কিন্তু করা হয়েছে। কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা কিন্তু ওই যে 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ওদেরকে, তারা কিন্তু ওই যে সিলেটের তামাবিল অঞ্চলে তাদের ঘাঁটি ছিল, ওখানে কিন্তু তাদের ঘাঁটি ছিল প্রশিক্ষণ নিত, এবং বাংলাদেশ সরকার তখন পাকিস্তানের আইএসের সহযোগিতা তাদেরকে কিন্তু অস্ত্রপাতি দিত। এবং শুধু তাই না, আসামের যে উলফা ছিল, ওই অসমীয় যে উলফা যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অনুপ চেটিয়া, সে তো বাংলাদেশেই থাকতো,
এবং তার জন্য যে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ছিল কর্ণফুলী ওই জেটিতে চিটাগাং, এটা তো সবাই জানে। তা যে দল ক্ষমতায় থাকার পরে এই ভারতের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র পাকায় আর উপরে ভারতকে বলে যে আমরা তোমাদের বন্ধু, এখন চিন্তা করে দেখেন ভারত কীভাবে এদেরকে বিশ্বাস করবে? করার কথা না। এখানে ভারত যে বাংলাদেশের ওপরে ওই যে অনেক সময় দেখি কথাবার্তার মধ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে বা বিভিন্ন দলের লোকজন আছে, তারা কিন্তু বলে যে ভারত শুধুমাত্র একটা দলের উপরে নির্ভর করবে কেন? ভারতের উচিত তো রাষ্ট্রীয়ভাবে সরকারের সাথে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ ভারতে যে সরকারই আসুক সেই সরকার কী করবে, বাংলাদেশে যে সরকারই আসুক তার সাথে সম্পর্ক করবে। এটা কিন্তু যুক্তিযুক্ত কথা, এটা কিন্তু এটাই হওয়া উচিত। রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক তো কোনো স্পেসিফিক কোনো পার্টির সাথে হতে পারে না। কিন্তু আমরা বাস্তবে দেখছি যে ভারত বস্তুত এই আওয়ামী লীগের ওপরেই সাথে তাদের সম্পর্ক রাখতো এবং যে কোনো মূল্যে এই আওয়ামী লীগকেই ক্ষমতা রাখার চেষ্টা করতো। কিন্তু কেন করতো আমরা কিন্তু সেই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না। এই কারণে করতো যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোন দল ক্ষমতা আসবে? বিএনপি। এখন বিএনপি তো একেবারে পরীক্ষিত কী বলা যায়, বেঈমান, মুনাফিক, তাই না? কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা এই কর্মকাণ্ডটা করছিল এবং এরপরে কখনোই তারা ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ বলে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কি করব না করব এইটা আমরা মাথা উঁচু করে আমরা থাকব, আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি হবে, আমরা কি করব না করব, এখানে ভারত কেন মাথা ঘামাবে? অত্যন্ত যৌক্তিক কথা। দেখেন ভাই, এরটা চাইতে যৌক্তিক কথা আর হতে পারে না। বাট অ্যাট দ্য সেম টাইম বুঝতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কী এবং বাংলাদেশের বিশ্বমঞ্চে তার অবস্থানটা কী। জাতিসংঘে যে কত 200 অ্যারাউন্ড কত 190 না 200টা কত সদস্য রাষ্ট্র আছে, 210টা না 12টা এরকম। নিয়ম অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্রের মানমর্যাদা কিন্তু একই, একটুও কম না। ওখানে যখন ভোটাভুটি হয় জেনারেল অ্যাসেম্বলিতে, তখন ওই যে মোনাকো নামে ছোট্ট একটা দেশ অথবা মালদ্বীপের মতো ছোট্ট দেশেরও যে ভোট, আমেরিকারও কিন্তু সেই একই ভোট। কিন্তু কথা হচ্ছে বৈশ্বিক মঞ্চে যখন রাজনৈতিক কোনো ব্যাপার আসবে, অর্থনৈতিক কোনো ব্যাপার আসবে বা আরও অন্যান্য অনেক বিষয়, তখন কি মালদ্বীপের যে ক্ষমতা বা মালদ্বীপের যে প্রভাব বা তার বক্তব্যের যে ওজন আর আমেরিকার প্রেসিডেন্টের কথাবার্তার ওজন কি এক হবে? এটা এক হয় না। বা ভারতের কথাবার্তার ওজন আর মালদ্বীপের কথাবার্তার ওজন তো এক হয় না। এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতা বর্জিত হয়ে যদি কথাবার্তা বলে চিন্তাভাবনা করে, তাহলে তো হবে না। বিশ্বমঞ্চে বাংলাদেশের পজিশন দেখতে হবে এবং একই সঙ্গে ভারতের পজিশন দেখতে হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি খালি ভারতের পক্ষে কথা বলেন কেন? আমি আসলে ভারতের পক্ষে কথা বলি না। আপনারা যারা আমার বক্তব্য নিয়মিত শোনেন, আমি ভারতকে কিন্তু একেবারেই পছন্দ করি না, এটা আপনারা জানেন। আমি সময় সুযোগ পাইলে আমিও কিন্তু তাদের বিরুদ্ধে প্রচণ্ড রকমভাবে বক্তব্য বিবৃতি দেই, কিন্তু আমি বাস্তববাদী, আমি প্র্যাগম্যাটিক মাইন্ডেড একজন মানুষ, আমি রিয়ালিস্টিক মাইন্ডের একজন মানুষ। আমি বাস্তবে যেটা দেখি সেটাকে তো আপনি অস্বীকার করে চলতে পারবেন না। আপনি যে গ্রামে বসবাস করেন সেখানে একজন বড় মোড়ল আছে, তাই না? আর আপনি একজন সাধারণ মানুষ। আপনি কি সেই মোড়লের বিরুদ্ধে বিষোদ্গার করে আপনি কি গ্রামে বসবাস করতে পারবেন বলেন? যদিও হয়তো সাধারণ নির্বাচনে অথবা মনে করেন যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে ওই মোড়লেরও ভোট একটা আর আপনার ভোটও একটা, তাহলে আপনি এরপরেও আপনি কি আসলে ওই মোড়লের বিরুদ্ধে বিষোদ্গার করে বা ওই মোড়লের বিরুদ্ধে বিরোধিতা করে বা তার গীবত করে বা তাকে হিংসা করে আপনি কি ওই গ্রামে টিকতে পারবেন? না, পারবেন না। এটাই রিয়ালিটি। আপনি এটা যদি এই রিয়ালিটি আপনি যদি না বুঝেন, এই রিয়ালিটি আপনি যদি স্বীকার না করেন, আপনি টিকতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষের কিন্তু এই কাণ্ডজ্ঞান নাই, এবং এই কাণ্ডজ্ঞানটা নাই কিন্তু ধর্মীয় কারণে। বারবার কিন্তু ধর্মকে টেনে আনি কী কারণে? কারণ এই ধরনের চিন্তা চেতনা বাংলাদেশের মানুষদের মাথায় ঢুকছে বস্তুত ধর্মীয় কারণে। এরা ছোটোবেলা থেকে তাদের ধর্মের মাধ্যমে এরা ইহুদি নাসারা, খ্রিস্টান, তারপরে হিন্দু, তাদেরকে মুশরিক হিসেবে তারা ঘৃণা করতে শেখে এবং তাদেরকে শেখানো হয় তোমরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ।
একেবারে ছোটোবেলা থেকে এই জিনিসগুলো শেখানো হয়। যখন সে কথা তার ফোটে এবং মসজিদে যায় তখনই তার মাথার মধ্যে এই বাণীগুলো ঢোকানো হয়। এরপর পরবর্তীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে অনেকে হয়তো সেখান থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু সিংহভাগ আসে না। এবং তারপরে যদি বাংলাদেশে ব্যাপকভাবে এই যে ওয়াজ নসিহত করা হয়, জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, এরা যদি প্রতিনিয়ত কোরআনের মধ্যে বিজ্ঞান খোঁজে, তাহলে এরা যত লেখাপড়া শিখুক না কেন, ইভেনচুয়ালি তাদের কিন্তু ওই ইসলামের প্রতি যে ভালোবাসা বা গভীর আস্থা বা বিশ্বাস, এখান থেকে এক চুলও তারা এদিক ওদিক যায় না। এবং সেই ক্ষেত্রে যেহেতু যায় না, সেই ক্ষেত্রে ওই ছোটোবেলায় যে বাণীগুলো শিখে আসছে না যে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে, ওই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে ওঠে। কেন ওঠে? কারণ একটা মুসলমান যদি বিশ্বাস করে যে ইসলাম হলো একেবারে সরাসরি স্রষ্টার কাছ থেকে আসছে, এবং এইটা যদি তার মনের মধ্যে দৃঢ়ভাবে প্রথিত হয়ে যায়, তাহলে তো তার পক্ষে আর ভিন্ন করে চিন্তাভাবনা করার সুযোগ নাই। তখন কোরআনে যা যা বলা আছে, যে যে বিষয়গুলো আছে, সেগুলোই তো সে 100% অনুসরণ করবে। এখানে তার কাছে ওই যে যেমন ধরেন যে কোরআনে যে অমুসলিমদের প্রতি যে ঘৃণাসূচক যে বক্তব্যগুলো যেগুলো আছে, যেমন ধরেন যে ওই যে সূরা 22 আর 6 নম্বর আয়াতে বলছে যে যারা নাকি ইসলাম বিশ্বাস করে না তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। ভাই, এর চাইতে ঘৃণামূলক কথা তো আর হতে পারে না, এটা তো স্বীকার করতে হবে। আপনি একজন মুসলমান, আপনার পার্শ্ববর্তী যে অমুসলিম, তাকে আপনি মনে করছেন যে নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, অর্থাৎ ওই রাস্তার বেয়ারেস কুত্তার মতো। বাস্তবতা তো সেটাই। আপনি অস্বীকার করলে করতে পারেন, আপনি বলতে পারেন এর অর্থ ভিন্ন, আগে রাত পড়তে হবে, পরে রাত পড়তে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। ভাই, এগুলো তো ধান্দাবাজির কথাবার্তা। আপনি এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই। যেমন হিন্দুদের মনুসংহিতায় সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে একজন ব্রাহ্মণ যদি তার বাড়িতে যদি ওই যে বেদ পাঠ করে, তাহলে পাশ দিয়ে যদি কোনো শূদ্র যায় এবং সে যদি অসাবধানবশত তার কানের মধ্যে যদি বেদমন্ত্র ঢোকে, তাহলে তাকে ধরে নিয়ে কী করতে হবে? তার কানের মধ্যে সীসা গলিয়ে ঢুকিয়ে দিতে হবে। এইরকম ভয়ঙ্কর কথাবার্তা। আরে ভাই, এটার তো ভিন্ন কোনো ব্যাখ্যা নেই, ক্লিয়ার কাট বক্তব্য, সোজা সরল হিসাব। অর্থাৎ হিন্দুদের মধ্যেই নিজেদের মধ্যেই যে ভয়ঙ্কর যে ঘৃণার যে বাণী, এটা এখন কোনো হিন্দু এসে যদি বলে না 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 আমাদের ধর্মে এই কথা নাই, আমাদের ধর্ম তাহলে ভিন্ন কথা। আরে ভাই, আপনাকে ভিন্ন কথা যদি আপনি দাবি করেনও, তাহলে আপনাকে অবশ্যই মনুসংহিতাকে প্রথমে ত্যায্য করতে হবে যে ওইটা হলো কোনো সৃষ্টিকর্তার বাণী না, এবং ওইটা আমরা বিশ্বাস করি না। ও হয়তো কোনো এক সময় ব্রাহ্মণরা নিজেদের স্বার্থে এটা নিজেরাই লিখছিল, এর সাথে সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই। এই ডিক্লারেশনটা প্রথমে থাকতে হবে। দেন আপনি এসে যদি বলেন যে না 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 আসলে আমাদের ধর্মে তো হিংসা বিদ্বেষের কথা বলে না, তাহলে এটা গ্রাহ্য হবে, গ্রহণযোগ্য হবে, আদারওয়াইজ হবে না। হিন্দুরা আধুনিককালে এসে অনেকটা এই বিষয়ে তারা বলে যে হ্যাঁ ওই মনুসংহিতা ওটা আমরা মানি না, কারণ ও সৃষ্টিকর্তার মানি না, ইটস ওকে। বাট মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা সেরকম না, এখানেই সমস্যা। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মুসলিমস অ্যান্ড নন মুসলিমস। কারণ লিটারালি দে বিলিভ দ্য সেন্টেন্সেস স্টেটেড ইন কুরআন হ্যাভ কাম ফ্রম অলমাইটি ক্রিয়েটর আল্লাহ। অতএব এখানে কোনো ভুলভাল নাই। কোরআনের বাণী চিরন্তন সত্য, কোরআনের বাণী অভ্রান্ত, যা বলছে ওটাই। এইটাই হলো মুসলমান এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য। অমুসলমানরা যখন তাদের ধর্মীয় গ্রন্থে অমানবিক কোনো বক্তব্য বিবৃতি দেখে, সেগুলো তারা একেবারে ক্লিয়ার কাট একটু বুঝালেই তারা ওটাকে অস্বীকার করে, না এটাকে আমরা মানলাম না। বাট মুসলিমদের ক্ষেত্রে এই সুযোগ নাই। যে কারণে মুসলমানরা যখন তাদের কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এই ধরনের বক্তব্য বিবৃতি পায়, যেমন এই যে মনে করেন যে সূরা তাওবার 5 নম্বর আয়াত, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিক অর্থাৎ হিন্দুদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাদের পথ ছেড়ে দাও। আচ্ছা বলেন তো, এটার কি ভিন্ন কোনো অর্থ আছে? আর যদি কেউ এসে বলে এর প্রেক্ষাপট দেখতে হবে, আগের রাত দেখতে হবে, পরের রাত দেখতে হবে, তো এইগুলো করলে বরং এর প্রেক্ষাপট যদি দেখা হয়, আগের রাত আর পরের রাত যদি দেখা হয়, তাহলে ওই কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতের যে বাণীটা, ওইটা আরও শক্ত হয়, আরও স্ট্রং হয়, অর্থাৎ ওইটা আরও সঠিক হয়। কিন্তু এরা তো সেটা জানে না। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে এখানে এই যে এই সুলিভান অথবা এরিক অথবা ভারত বা এই যে বাংলাদেশ,
এখন বাংলাদেশের মানুষ ভারতীয়দেরকে হিন্দু বলে তারা ঘৃণা করে, কিন্তু কথা হচ্ছে যে আপনি ঘৃণা করে তো আপনি বাঁচতে পারবেন না। আপনি ভারতকে ঘৃণা করবেন ইটস, ভারত হয়তো বড় রাষ্ট্র হিসাবে হয়তো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, ইটস, কিন্তু তাই বলে আপনাকে ছেড়ে দিবে তা তো হতে পারে না। আপনি ওই জাতিসংঘের একজন সদস্য হিসাবে বলবেন আমারও সমান মর্যাদা, আমারও সমান অধিকার, ইটস, ফাইন, তুমি এটা চালাও, কিন্তু বিষয়টা তো সেটা না। এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছে, এই কানাডা তোমার আলাদা দেশ হয়ে থাকার দরকারটা কি? তোমাদেরকে আমরা প্রায় $200 বিলিয়ন মতো আমরা দিই, আমরা সাবসিডি দিই, তোমাদের বাণিজ্যিক অনেক সুবিধা দিই, অথচ তোমরা বাইরের দেশের সন্ত্রাসী চোরা কারবারি এদেরকে তোমাদের দেশে আশ্রয় দাও। এই সমস্ত ফাজলামি তো চলবে না। তাহলে আমাদের দেশে যোগ দাও, তাহলে ওই তোমরা যে মানবতার নামে, মানবাধিকারের নামে যে ওই মৌলবাদী সন্ত্রাসী এদেরকে আশ্রয় দিচ্ছ এবং ইভেনচুয়ালি তারা এই আমেরিকার মধ্যে ঢুকে পড়ছে বর্ডার ক্রস করে, এই ফাজলামটি তো করতে দেওয়া যাবে না। তাহলে তোমরা কানাডা আমাদের দেশের সাথে করো, সংযুক্ত হয়ে যায়। এখন চিন্তা করে দেখেন তো, কানাডার কোনো লোক এটার এগেনস্টে, কোনো রাজনৈতিক নেতা তীব্রভাবে আমেরিকার এগেনস্টে কোনো কথা বলার সাহস পায়? যদি এই হুবহু একই কথা ভারত যদি বাংলাদেশকে বলতো, এই বাংলাদেশ তোমরা ভারতের সাথে মিশে যাও, আমরা তো একসাথেই ছিলাম, এই 47 সালের আগে আমরা তো একই দেশ ছিলাম, তা আসো আমাদের সাথে মিশে যাও, বাংলাদেশের লোকজন এতক্ষণে কি করতো? মিছিল মিটিং করে গোটা বাংলাদেশ একেবারে তছনছ করে ফেলতো, তাই না? কিন্তু কানাডা সেই একই কাজ কেন করলো না? কারণ হচ্ছে বেশি ফাজলামি করলে আমেরিকা ঠিকই কানাডা দখল করে নেবে। কথা বোঝা গেছে? কানাডার মানুষজন আর রাজনীতিবিদরা যদি বেশি চাপানুতার করে, বেশি স্যাটাং কথা বলে, আর বেশি মানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি বেশি কথা বলে, আমেরিকা কিন্তু ঠিকই কানাডাকে দখল করে নেবে। তখন কানাডা কিছুই করতে পারবে না। বোঝা গেছে? এবার বুঝছেন বাস্তবতা? কিন্তু বাংলাদেশ যদি ওই ধরনের ঘটনা ঘটায়, অর্থাৎ বেশি চাপানুতার করে, বেশি হিংসা বিদ্বেষ ছড়ায়, বেশি যুদ্ধংদেহী মনোভাব এর বহিঃপ্রকাশ ঘটায়, ভারত কোনোদিনও বাংলাদেশকে তাদের দেশে আত্মীকরণ করবে না, না দখল করবে না। এর ভয় পাওয়ার কোনো কারণ নেই, একবার 100% গ্যারান্টেড। ভারত কোনোদিনও বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখে না, দেখবেও না। কেন দেখবে না জানেন? বিষ ফোড়া তাদের শরীরে ঢুকাতে চাইবে না। কারণ এমনিতেই ভারতেও যে আমি মাঝে মাঝে বলি যে সেখানে 25-26 কোটি যে মুসলমান আছে, এগুলা নিয়েই তারা বিপদে আছে। কারণ ওরা দীর্ঘদিন ধরে দেখছে যে এই মুসলমানগুলা ভারতের গণতান্ত্রিক এবং মুক্ত বাক স্বাধীনতার সুযোগ নিয়ে সেখানে তারা দিন দিন বাড়বাড়ন্ত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিছু মুসলমান সেখানে উদার হয়, গণতান্ত্রিক হয়, কিন্তু সেই পার্সেন্টেজ কত? 100 জনের মধ্যে নাইলে হার্ডলি 10 জন, নাইলে 15 জন, নাইলে 20 জন, কিন্তু বাকি 80 জন কিন্তু প্রচণ্ড রকম মৌলবাদী, এবং তারা কিন্তু ভারতকে পরাজিত করে গাজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, ভারতকে আবার সে মুসলিম খিলাফতে নিয়ে আসার স্বপ্ন দেখে 80 জন। তো এদের নিয়ে ভারত এমনিতেই বিরক্ত। আবার এই বাংলাদেশের এই আবার 18-19 কোটি এই মুসলমানদেরকে তারা আবার ভারতের মধ্যে ঢুকে তাদের দেশের 12টা বাজাবে, এত বোকা ভারতের রাজনীতিবিদরা না। বাংলাদেশের মানুষ যদি স্বেচ্ছায়ও বলে যে আমরা ছোট দেশ হিসেবে আলাদা থাকতে চাই না, আমরা ভারতের সাথে মিলে যেতে চাই, ভারত তাও আপনাদের বাংলাদেশকে নিবে না। এটাই হলো বাস্তবতা। কিন্তু এই বাংলাদেশ ভারতের পেটের মধ্যে থেকে ভারতের হজমে বিঘ্ন ঘটাবে, ঝামেলা পাকাবে, ভারত ওটাও সহ্য করবে না। এবং সেই কাজে সহ্য তো করবেই না, উল্টে বাংলাদেশকে সাইজ করার জন্য তারা সর্বত চেষ্টা করবে। এখন ভারত ডাইরেক্টলি করলে অনেক সময় সমস্যা, তার চাইতে উদরপিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে, অর্থাৎ আমেরিকার কাঁধে বন্দুক রেখে যদি কাজটা করে, তাহলে ভারতের আর বদনাম হলো না, তাই না? এই জন্যে কিন্তু আমরা এই ভারত এবং আমেরিকার কূটনীতিবিদদের দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মিটিং, এটা ওটা সেটা আমরা সব কিছু দেখতেছি। এবং অবশেষে এখন এই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও কিন্তু আসলে বলল যে ভারত অর্থাৎ বাংলাদেশকে নিয়ে ভারত যেটা করবে ওটাতেই নতুন যে প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন সেটাতেই রাজি। এখন চিন্তা করে দেখেন, এত কিছু জানার পরে এইবার বাংলাদেশের মানুষ এরপরেও যদি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে,
তাহলে বাংলাদেশের পরিস্থিতি কী হবে? ওই যে একটু আগে আমি বলছিলাম যে আমি আসলে এই কথাগুলো কেন বলি, কথাগুলো কিন্তু ভারতের পক্ষে চলে যায়, রাইট? কিন্তু গেলে আমার তো কিছু করার নাই, এটাই রিয়ালিটি। আমি যেটা বাস্তবে বুঝতে পারছি, যেমন বাংলাদেশ, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে পিটার হাস উঠে পড়ে লাগছিল কেন, এবং যার ফলশ্রুতিতে হয়তো 7-8 জানুয়ারিতে একটা ইলেকশন করে শেখ হাসিনা ঠিকই ক্ষমতা আসছিল, কিন্তু জো বাইডেনের আমেরিকা কি আসলেই এই শেখ হাসিনাকে শান্তিতে থাকার কি তারা মানে থাকার কি সুযোগ দিচ্ছিল নাকি? না, তারা তো সার্বক্ষণিক এমন পরিস্থিতি তৈরি করে রাখছিল যে বাংলাদেশে যেন একটা আপরাইজিং হয় এবং একটা গণ অভ্যুত্থান হয়, যাতে করে শেখ হাসিনার পতন ঘটে। কারণ আমেরিকাকে অনেক আজে বাজে কথা বলছিল শেখ হাসিনা, আপনাদের যদি মনে থাকে, যত বড় মুখ না তত বড় কথা বলে ফেলছিল। কিন্তু এটা বুঝে নাই যে ভারত তাকে ক্ষমতায় বসিয়েছে, ঠিকই আছে, বাট সেক্ষেত্রে ভারত আমেরিকাকে ম্যানেজ করে এই কাজটা করছে। এখন সেই আমেরিকা নিয়ে যদি আজে বাজে বেভাস মন্তব্য যদি শেখ হাসিনা করে, তাহলে এন্ড অফ দ্য ডে আমেরিকা কী করবে? শেখ হাসিনার পতন ঘটাবে, এবং সেই ঘটনাটা ঘটিয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু শিক্ষা আমেরিকা ঠিকই দিয়ে দিয়েছে, তাই না? আমেরিকা কিন্তু ঠিকই দিয়ে দিয়েছে। এখন ঘটনাচক্রে জো বাইডেনের সরকারের মানে তাদের দলের ডেমোক্র্যাট দলের পতন ঘটছে বলে এখন ভিন্ন পরিস্থিতিতে সব কিছু এখন ভারতের পক্ষে চলে গেছে। এখন ভারত যেটা বলবে সেটাই হবে। ভারত যদি চায় শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় এনে বসাবে, হ্যাঁ বসাতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমি কিন্তু বারবার বলে আসছি যে শেখ হাসিনাকে এখনও ভারত ভিতরে এবং ভিতরে তারা স্টিল ভ্যালিড প্রাইম মিনিস্টার মনে করে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অবৈধ সরকার মনে করে। সুতরাং দে ক্যান ডেসপারেটলি ট্রাই টু রিএস্টাবলিশ শেখ হাসিনা অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ইয়েস, they'll try their best, and that's why they are doing their best to convince Donald Trump so that they also can approve their effort, so that Sheikh Hasina can be the Prime Minister of Bangladesh again. এটাই রিয়ালিটি। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে অতি সত্বর বাংলাদেশে একটা জাতীয় সরকার বা এই কিসিমের একটা কিছু করে, বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদের মাধ্যমে একটা নিরপেক্ষ ইলেকশন করাবে, যেখানে এই আওয়ামী লীগকে অবশ্যই ইলেকশনে অংশ নিতে দিতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি আমরা দেখি, অর্থাৎ আমরা কতগুলো জিনিস হয়তো দেখতে পাবো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর। হয়তো দেখা যাবে যে রাতারাতি পরিস্থিতি চেঞ্জ হয়ে শেখ হাসিনা ঠিকই ক্ষমতায় চলে আসছে। যদি সেটা না হয়, তাহলে দেখবেন যে খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রেশার পড়ছে যে এই আওয়ামী লীগ সরকারকে এই আওয়ামী লীগ দলকে মাঠে আসতে দিতে হবে, কোনো গ্রেপ্তার করা যাবে না, কোনো কিছু করা যাবে না, তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটবে। ফলাফল ভারত যেটা চাইবে সেটাই হবে, ক্লিয়ার। আর যদি বিএনপি ক্ষমতায় যেতে চায়, শুনতে খারাপ লাগলো, আমি জানি বিএনপির যে নেতাকর্মী আছে অনেকে আমার হয়তো বক্তব্য শোনে, তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তার আগে ভারতে গিয়ে দাসখত দিতে হবে যে দাদারা যা করে ফেলছি, যা বলে ফেলছি বা যা বলি, এগুলো উপরে রাজনৈতিক কারণে বলি, বোঝেন তো, তা না হলে রাজনৈতিক মাঠে টেকা যায় না। এইটা আসলে কোনো বক্তব্য না, আসল বক্তব্য আপনারা যা বলবেন আমরা সেটাই মেনে চলবো। যতদিন বাংলাদেশে এরকম একটা ছোট শক্তিহীন দুর্বল রাষ্ট্র থাকবে, ততদিন এইটা তাদেরকে করতে হবে, তারা এটা পছন্দ করুক আর না করুক। আর ভারতকে চটিয়ে ভারতের বিরাগ ভাজন হয়ে বাংলাদেশের উন্নতির আশা, এটা কোনোদিনও সম্ভব না। এবং এই ক্ষেত্রে অনেকে মনে করে যে চায়না আমাদের পাশে দাঁড়াবে, অমুক দাঁড়াবে। জি না, আপনাদের পাশে কেউ দাঁড়াবে না। কারণ এই ভারতকে ওই চায়নাও চটাতে চাইবে না, বুঝছেন? ভারতকে চায়নাও চটাতে চাইবে না, অন্তত আগামী 4 বছর তো একেবারেই না। কারণ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে চায়নার উপর ট্যারিফ বসাবে, তাই না? তাহলে তাদের পণ্যের মার্কেট লাগবে না? তো ভারত তো একটা বিশাল মার্কেট, তো ভারতকে বাদ দিয়ে কি বাংলাদেশকে পাত্তা দিবে নাকি? না, তা দিবে না। এই জিনিসগুলো বাংলাদেশের মুমিন মুসলমানরা বুঝে না। কেন বুঝবে? কারণ ধর্মীয়ভাবে যেহেতু তারা ধর্মোন্মাদ, তারা তো আসলে জিওপলিটিক্স বোঝে না। জিওপলিটিক্যাল গ্রাউন্ডে কোথায় কী হচ্ছে এ সম্পর্কে তো তাদের কোনো আইডিয়া নেই। অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম অফ দেম। ওকে, তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।